ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। হাতে মাত্র দুদিনের ছুটি, আর তাতে কোথায় যাব এই ভেবে ইউটিউব তোলপাড় করে ঘেটে অবশেষে আমরা রওনা হয়েছি কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার দূরত্বে ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলা যাওয়ার সবচেয়ে কম খরচ এবং কম সময় সুবিধাজনক রাস্তা হলো হাওড়া থেকে সকাল 6টা 20-তে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা 6টা 35-এ কান্টাবাঞ্জি এক্সপ্রেস কিংবা তিথিয়াগড় ইস্পাত এক্সপ্রেসে ঘাটশিলা পৌঁছে কোনো লোকাল অটো বা লোকাল ট্রান্সপোর্টে হোটেল পৌঁছানো। সপ্তাহের কোন দিন কোনটা চলে টিকিট কাটার আগে অবশ্যই দেখে নেবেন। তবে আমার বাবার হাঁটা চলার সমস্যার জন্য আমরা কলকাতা থেকে একটা সেলফ ড্রাইভে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম। 16ই মার্চ, ঘড়িতে বাজে সকাল 3:30, ভোর বলা যায়। বাড়ির সবাই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিচ্ছি আজকের জার্নির জন্য। ঘুরতে যাওয়ার উন্মাদনায় কারো ঠিক করে ঘুম হয়েছে বলে তো মনে হয় না। একটু ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিতে আমাদের ভোর 4টের সময় গাড়ি হাজির। আমাদের এবারের ট্রিপের সদস্য সংখ্যা 9 জন। এই 14 জনের গাড়িটা আমাদের লং জার্নিতে খুবই কমফোর্টেবল হবে বলেই মনে হচ্ছে। সেলফ ড্রাইভে নেওয়া এই গাড়িটার 2 দিনের জন্য তেল ছাড়া আমাদের ভাড়া নিয়েছে 3000 টাকা। আর হ্যাঁ, এটা বলে রাখি, এই পথে মোট যতগুলো টোল ট্যাক্স পড়বে সব মিলিয়ে শুধু যেতেই কিন্তু খরচ হবে 350 টাকা। তাই যারা গাড়ি নিয়ে যাবেন তারা যাওয়ার আগেই ফোনে ফাস্ট্যাগ রিচার্জ করে রাখবেন, নয়তো ক্যাশ দিতে গেলে কিন্তু প্রায় ডবল টাকা গুনতে হবে। কলকাতা ছাড়িয়ে যখন কোলাঘাট ঢুকছি তখন ভোর 5:30। চারপাশ কুয়াশায় ঢাকা, যেন কোনো পাহাড়ি পথে গাড়ি চলছে। সকাল 7টা নাগাদ কোলাঘাট দাঁড়িয়ে একটু জল খাবারের ব্যবস্থা করা হলো। আগেই বলেছি গাড়িটা বেশ বড় হওয়ার জন্য হাত পা ছড়িয়ে বসা যাচ্ছে। এখন তো দেখছি ফুটবল খেলার মাঠ তৈরি হয়ে গেছে। মাঝে কখন যেন ঘুমিয়ে পড়েছি জানি না। চোখ যখন খুললাম তখন দেখি আমরা আমাদের গন্তব্য থেকে মাত্র 15 মিনিট দূরত্বে রয়েছি। বাই রোড আসার কারণে আমরা আমাদের প্ল্যানিং করেছি একটু অন্যভাবে। প্রথমেই আমরা গেস্ট হাউসে না গিয়ে যাওয়ার পথে বিভিন্ন ভিজিটিং স্পটগুলো দেখতে দেখতে যাব ঠিক করেছি। আর সেই লিস্টের প্রথমেই আছে ঘাগরা ওয়াটারফলস। জাজপুর কেওনঝাড় রোড রেল স্টেশনে নেমে পাবলিক ট্রান্সপোর্টেও আসা যাবে এখানে। অনেকটা রাস্তা পেরিয়ে ঘাগরা ওয়াটারফলসে এসেছি, কিন্তু এমন একটা সময় এসেছি এখন ফলস কমপ্লিটলি শুকনো, এতটাই শুকনো যে এই পাইপ দিয়ে এখানে জল ফেলার ব্যবস্থা করতে হয়েছে। এই ওয়াটারফলসের আমি অনেক ছবি ভিডিও দেখেছি, যেখানে খুব সুন্দরভাবে একদম সাদা ঝর্ণাটা হয়ে থাকে, দেখতে সত্যি খুব ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি আমরা মার্চ মাসের এই মাঝামাঝি একটা সময় এসেছি যেখানে বিশেষ একটা জল নেই। ঠিক আছে, সমস্যা নেই। জাজপুর কেওনঝাড় রোড রেল স্টেশনে নেমে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমেও আসা যাবে এখানে। বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্বে এই ঘাগরা ওয়াটারফলস অবস্থিত, যার অর্থ হলো জল ভরা কলসি। আর মাত্র মাসখানেক পরেই বর্ষাকালে যেসব পর্যটকরা এখানে বেড়াতে আসবেন তারা কিন্তু এই ঝর্ণার প্রকৃত গর্জন রূপ দেখতে পাবেন। আমরা যদিও এদিকটায় সেরকম একটু ঝর্ণা পাইনি, একদম শুকনো, তো ওই পাশটায় নাকি ঝর্ণার একটু কলকল আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দুধের স্বাদ ওই ঘোলে মেটানোর মতন আমরা ওই দিকটা একটু হেঁটে যাই।
আমাদের গাড়িটা যেখানে রাখা ছিল সেখানেই বিক্রি হচ্ছিল ছোলা মাখা, মুড়ি, ঘুগনি, শসা এসব। মানে এতক্ষণ গরমের মধ্যে এসে এই গাছের ছাওয়ায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করতে কিন্তু মন্দ লাগছিল না, একটু এনার্জি ডোজ বলা যায় আর কি। ঘাগড়া থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন গদরাসিনী পাহাড়, বাংলায় যাকে বলে গাররাসিনী। ঘাগড়া থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার, মানে গাড়িতে যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। ম্যাপ দেখতে দেখতে অনেকখানি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম গাররাসিনী পাহাড়ে যাওয়ার রাস্তায়। দুপাশে জংলা গাছ, লাল মেঠো পথ আর পাহাড়িয়া ছোট্ট ছোট্ট চড়াই উচ্চাই মিলে প্রকৃতি যেন এক অন্যই মাত্রা পেয়েছে। সামনে একটা বাঘ নিয়েই দেখা পেল আরো দুটো গাড়ির, যারা আমাদের মতোই পর্যটক পাহাড় দেখতে এসেছে। আমরা তাদের পিছু পিছু চললাম। এখানে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরে বাকিটা পায়ে হেঁটে উঠতে হবে, আর সেই পথেই চোখে পড়ল একটা সুন্দর আশ্রমের। পাহাড়ের এত উঁচুতে শান্ত নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা কুটির সত্যিই মন শান্ত করে দেয়। এতক্ষণ বাইরে রোদ থেকে হেঁটে এসে এত ঠান্ডা আর পরিষ্কার একটা বারান্দা পেয়ে এখান থেকে তো কিছুতেই যেতে মন চাইছিল না, মনে হচ্ছিল এখানেই বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিই। গাররাসিনী পাহাড়ের ওপরে রয়েছে লাল জল গুহা। কালো পাথর দিয়ে তৈরি এই গুহাটা প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত। বিশ্বাস করা হয় প্রায় 5000 বছর আগে এটি আদিম গুহা মানুষের বসবাসের স্থান ছিল। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এখানে পাওয়া যায় কিছু জীবাশ্ম, যা জাদুঘরে সংরক্ষিত আছে। এখানের মাটিতে তামা আর লোহা মিশ্রিত থাকে, তাই এখানকার জলের রং লাল। স্থানীয় মানুষ তাই একে লাল জল গুহা বলে থাকে। আমরাও গুহা রাস্তার দিকে বেশ কিছুটা হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু দুপুরের এই চড়া রোদে বয়স্ক মানুষদের নিয়ে আর কতটাই বা উপরে ওঠা যায়, তাই আমরা হাল ছেড়ে দিয়ে আবার পিছনে ফিরে আসতে থাকলাম। আপনারা যারা আসবেন তারা একটু বিকেলের দিকে আসলে এই পাহাড়ের চড়ার পরিশ্রমটা অনেকটা কম হবে। আমরা এবারে পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, খান্দারানী লেক। গাররাসিনী থেকে এর দূরত্ব মাত্র 10 মিনিট। খান্দারানীতে আমরা যখন পৌঁছালাম তখন প্রায় বেলা 1টা। তবে এখানে এসে যা দেখলাম যে এখানেও লেকের জল অনেক কম। লেকের জল এখন অনেকটাই কম হওয়ায় জলজ উদ্ভিদগুলো সব উপরের দিকে উঠে রয়েছে। লেকটাকে এখন আর তেমন স্বচ্ছ দেখাচ্ছে না, তবু আশপাশের পাখির ডাক আর মিষ্টি হাওয়াটাই কিন্তু মন মাতিয়ে দিচ্ছে অনায়াসে। এতক্ষণে 1:30টা বেজে গেছে, আর এখান থেকে হোমস্টে যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তাই আর কোথাও অপেক্ষা না করে আমাদের ডাইরেক্ট ডেস্টিনেশন হলো রজনীগন্ধা হোমস্টে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যে কোনো ভিজিটিং স্পটে দাঁড়ালেই এখানে কার পার্কিং 20 থেকে 30 টাকা করে নেওয়া হচ্ছে। তাই এসব কারণে একটু খুচরো টাকা পয়সা কিন্তু সাথে রাখবেন প্রত্যেকে। রজনীগন্ধা হোমস্টেতে পৌঁছাতে আমাদের এখনো সময় লাগবে 1.5 ঘন্টা। ওখানে গিয়ে লাঞ্চ করার কথা,
তাই আপাতত একটু বিস্কুট খেয়ে পেট ভরাতে হবে। বাইরেও এসব জায়গায় আসার একটা অ্যাডভান্টেজ হলো গ্রামগুলোকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন কাজকর্ম সবকিছু যেন একদম আশেপাশে মিশে যাওয়া যায়। ম্যাপ দেখতে দেখতে আবারও আমরা একদম গেস্ট হাউসের কাছে চলে এসেছি। এদের ওয়েবসাইটে ছবি দেখেছিলাম জঙ্গলময় একটা টিলার উপরে লাল রঙের ছোট্ট দুর্গের মতন একটা হোমস্টে, কিন্তু এত ঘনবসতি বাজারের মধ্যে ঢুকে পড়ে আমি একটু আশাহতই হয়েছিলাম। কিন্তু ভুল ভাঙলো যখন গেস্ট হাউসের গেটের সামনে পৌঁছালাম, আর গেটটা খোলার পরেই দেখলাম যে ভেতরে সত্যি তেমনটা যেমনটা ছবিতে দেখেছিলাম। চারপাশে গাছপালা আর অনবরত পাখি ডাক। যারা ট্রেনে করে আসবে তাদের জন্য রয়েছে এই অটোর ব্যবস্থা। কাছাকাছি রেল স্টেশনে নামার পরে এই হোমস্টেতে ফোন করে দিলে তারা এই অটোটা আপনাদের হোমস্টেতে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেবে, আর উপযুক্ত ভাড়া দিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে এই হোমস্টেতে। এই হোমস্টের ওপরে ওঠার জন্য আপনাকে প্রায় 40টা সিঁড়ি বাইতে হবে। যদি আমি বুক করার সময় দেখেছিলাম যে এটা আমার বাবার জন্য একটু সমস্যাজনক হতে পারে, তবে আমার বাবা মনে জোর নিয়ে বলেছিল কোনো সমস্যা হবে না, আমি ঠিক উঠে যাব। তবে সত্যি বলতে এই হোমস্টেতে যারা কেয়ারটেকার রয়েছেন তারা কিন্তু আমাদের বাড়ির মানুষের সাথে সমানভাবে সাহায্য করেছেন এই সিঁড়িটা দিয়ে ওঠার জন্য। ওপরে পৌঁছেই আর অন্য কোনো দিকে না তাকিয়ে আমরা সরাসরি চলে গেলাম ডাইনিংয়ে। এতটাই খিদে পেয়েছিল তখন, আর আশেপাশে ঘোরার মতন কোনো শক্তিই ছিল না। খাবারে ছিল আমাদের ভাত, ডাল, সবজি, পনির, চাটনি। এটা থালি সিস্টেমে ছিল, কিন্তু খাবারের দায়িত্বে যিনি ছিলেন তিনি একটু পরে পরেই খাবার দিতে দিতে কোথায় যে বারবার চলে যাচ্ছিলেন, কয়েকবার ডেকেও তাকে আর সাড়া পাওয়া যাচ্ছিল না। এই ব্যাপারটা আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। বাকি খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে এই কিচেন লাগোয়া ছাদটায় গিয়ে দেখলাম সেটা ভারী সুন্দর, কিন্তু এগুলো এক্সপ্লোর করার জন্য আগে স্নান করে ফ্রেশ হয়ে নিতে হবে। আমাদের এইবারের ট্রিপটা একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য ছাদ লাগোয়া সবচেয়ে বড় যে ডরমিটরি রুমটা সেটাই আমরা নিয়েছিলাম। এতে থাকারও সুবিধা আর সাশ্রয়ও অনেক। ছাদ লাগোয়া এই ঘরটার এক দিনের জন্য ভাড়া নিয়েছিল 2000 টাকা। আর এই ঘর লাগোয়া ছিল 3টে বাথরুম। ঘরের টানা 6খানা বিছানা, এসির ব্যবস্থাও আছে। তবে সেটা কেন ব্যবহারযোগ্য নয় সেটা পরেই বুঝতে পেরেছিলাম। স্নান সেরে বাইরে এসে দেখলাম এক ছাদ জুড়ে পড়ন্ত বিকেল। পরিষ্কার লাল ছাদটার ওপরে সোনা রোদ্দুর পড়ে একদম চকচক করছে চারদিক। আর বাঙালি তো এক ফালি খোলা ছাদ পেলেই আর জামা কাপড় বিছিয়ে দিতে বিশেষ দেরি নেই। ভীষণ সুন্দর লাগছে ছাদ থেকে এই পুরো জিনিসটা দেখতে, আর আকর্ষণীয় লাগছে এই ছাদ থেকে পেছনের এই পাহাড়টাকে দেখতে। এই সামনে কিন্তু ট্রেনেরও আওয়াজ শোনা যাচ্ছে। ছাদে একটু ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ আকাশ কালো করে এলো, আর যেটারই আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। এত সুন্দর একটা খোলা ছাদে ঝমঝম করে বৃষ্টি পড়ুক, পাগল হাওয়া বয়ে যাক, এমনটাই তো আমি চাইছিলাম। আর সেটা মনের মতো হওয়ার জন্য আমাদের আনন্দের আর কোনো সীমা ছিল না।
আর একেই বোধহয় বলে মেঘ না চাইতেই বৃষ্টি। ছাদে বসে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর ঝোড়ো ঠান্ডা হাওয়া বিকালটাকে একটা অদ্ভুত সুন্দর করে তুলেছিল। সন্ধ্যা বাড়ার সাথে সাথে বৃষ্টির তোড়ও বাড়তে আরম্ভ করলো, তাই আউটডোর গেমগুলোকে আমরা ঘরের মধ্যে খেলতে আরম্ভ করলাম। বৃষ্টি থামার পরে এখন আবার বেরিয়েছি, সামনে যে বাজারটা আছে সেই বাজারে একটু চপ মুড়ি খাওয়ার জন্য বেরিয়েছি। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে খাবার দাবারের খুব দাম, কস্টলি। তো আমরা সম্ভবত 20টা রুটি আর যে আলুর ভাজা নেব বলেছিলাম, তাতেই ওরা দাম দিয়েছে 400 টাকা। তো আমরা ভেবেছি সামনে যখন বাজার আছে সমস্যা নেই, আমরা বেরিয়ে যাই, চপ মুড়ি যাই হোক নিজের কিছুটা খেয়ে নেব। এখন আবার তার মধ্যে লোডশেডিং এ এখানে দুপুর থেকে কম করেও 5-6 বার পাওয়ার কাট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো গেস্ট হাউসের নিজস্ব প্রবলেম, কিন্তু এখন রাস্তায় এসে বুঝতে পারলাম সত্যিই এখানে বারবার পাওয়ার কাট হয়ে যায়। আর এই পাওয়ার ফ্লাকচুয়েশনের জন্যই কিন্তু এসি চালানো খুব সমস্যাজনক। এখন রাস্তায় কিছু খাবো বলে তো বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে দেখছি তেমন কোনো দোকানপাট কিন্তু আশেপাশে নেই, আর যা আছে সবই বৃষ্টির জন্য ঝাঁপ ফেলে দিয়েছে। রাস্তার ধারে ছোট ছোট চপ মুড়ি ফুচকা ছাড়া পেট ভরার মতন কোনো খাবার নেই। অবশেষে 25 থেকে 30 মিনিট হাঁটার পর গিরি হোটেল নামক একটা ছোট্ট দোকানে রাতের খাবার মিলল। বোঝাই গেল এখানকার মানুষজন কলকাতার মানুষের মতন ফাস্টফুডে বিশ্বাস করে না। গেস্ট হাউসে যখন ফিরলাম তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমরা কেউ ছাতা নিয়ে না যাওয়ায় সবাই ভিজেই ফিরেছিলাম সেদিন। রাত 9:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ এখানে বেশিক্ষণ জেগে থেকেও কিছু করার নেই, আর কাল সকালে আবার নতুন স্পটের উদ্দেশ্যেও বেরোতে হবে। আগামীকালের ঘোরাঘুরি রইল পরের পর্বে। আমার সাথে ঘাটশিলা ঘুরতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর চোখ দেখো পরের পর্বে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন পিছনের জঙ্গলটা থেকে সুন্দর পাখি ডাক আসছে, আর ছাদে এসে দেখি আমার অনেক আগেই বাকিরা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করেছে। একটা মিষ্টি রোদ, দূরে পাহাড়, হালকা হাওয়া, আর সামনে হলুদ সবুজ বাগান, মিলেমিশে সকালটা একাকার। তো এই সকাল হওয়ার পরে আমরা এখন যাব একটুখানি নিচে। আয়, চলে আয়। আমরা একটু পরেই চলে যাব, তার আগে আমরা একটু দেখে আসছি এই রাস্তাটা আমি খুঁজে বের করেছি। এই দিক দিয়ে নামবে, এখানে শামুক আছে দুটো বড় বড়। জ্যান্ত শামুক আছে এখানে, তা ছিল চলে আছে। এখানে একটা মুরগি বানানো হতো, তখন ওখানে বসে খেত এই জায়গা। আচ্ছা, এখানে মুরগি বানিয়ে ওখানে বসে খেত। তো উপর থেকে এই যে কালুয়া দেখছে আমাদেরকে, তো এই যে এখানটাতে বসে সন্ধ্যাবেলা হয়তো একটু চা মুড়ি কফি এসব খাওয়া যায়। এই এখানে কেউ আসে না মনে হয় না, তবে কি এখন মনে হয় না খুব একটা মানুষজন এখানে বসে বলে, কারণ এই যে নোংরা নোংরা ধুলো হয়ে রয়েছে। তবে যদি পরিষ্কার থাকতো জায়গাটা অবশ্যই খুব সুন্দর লাগতো। তো এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা, চলো সবাই ওঠো।
নেক্সট আমাদের আজকে বাড়ি ফেরার সময় আরও কয়েকটা স্পট দেখার আছে, সেগুলো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ হলো আরও অনেকগুলো স্পট দেখে তবে আমরা একবারে বাড়ি ফিরবো। এখানে জিজ্ঞেস করা হয়েছিল এখানে ওদের ব্রেকফাস্ট আছে কি না, কিন্তু ওরা জানিয়েছিল কাল রাতে না বললে নাকি ব্রেকফাস্ট পাওয়া যাবে না। যদিও এটা আমাদেরকে কাল রাতে কেউ জিজ্ঞেস করেনি যে আমরা ব্রেকফাস্ট খাবো কি না, বাইরে বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে দেবো। আমার তো আবার দোলনা চড়া বাকি আছে। তাহলে চল আমরা চড়ি। মারো মারো, ওইদিকে মারো। সবচেয়ে বেশি ভালো লাগছে এত সুন্দর ফুলের গাছ হলুদ হয়ে আছে আর এত পাখির আওয়াজ, আমার কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে। রজনীগন্ধা হোমস্টের প্রাকৃতিক পরিবেশ তো অতুলনীয়, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের সাথে প্রথম থেকে শেষ অবধি একটা সমস্যা লেগেই ছিল। গতকাল রাতে আমরা ডিনার করার জন্য বাইরে চলে গেছিলাম, কেয়ারটেকার দাদারাও সেটা জানতেন। তবুও আমাদের না জিজ্ঞেস করেই ওনারা 20খানা রুটি আর আলু ভাজা বানিয়ে রেখেছিলেন। পরে রাতের দিকে ডোর নক করে যখন খাবার দিতে আসেন, আমরা জানাই আমাদের তো খাওয়া হয়ে গেছে আর আমরা অর্ডারও কিছু দেইনি। ওনারা জানান তাহলে হয়তো আমাদের কথা বুঝতে ওনাদের কোথাও ভুল হয়েছে, আর এখানেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরদিন সকালে দেখা যায় আমাদের বিলে ওই না খাওয়া ডিনারের 400 টাকাও ইনক্লুড করা হয়েছে। এরপর একটা সমঝোতায় এসে শেষমেশ না খেয়েও আমাদের 100 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হলো। আপনারা যারা এই হোমস্টেতে আসবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে এই মিসকমিউনিকেশনটা অবশ্যই মাথায় রাখবেন। হাইওয়েতে ওঠার পরে প্রথম টোলটা পেরিয়ে একটা ছোট্ট ধাবায় নামলাম সকালের খাওয়া দাওয়া করার জন্য। এদিকে সকাল সকাল এতজন মিলে একসাথে এসে পড়েছি যে ধাবার মাত্র 2জন মানুষ মিলে আমাদের খাবার জোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল। তাই আমরা নিজেরাই রান্নার কাছে হাত লাগালাম যাতে একটু জলদি জলদি হয় আর কি। খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম আজকে নতুন স্পটের উদ্দেশ্যে। NH 33 দিয়ে আমাদের গাড়ি ছুটছে, আর আজকে আমাদের প্রথম স্পট দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দলমা অভয়ারণ্য হলো একটি বন্যপ্রাণী অভয়ারণ্য যা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহরে থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। 1975 সালে উদ্বোধন হওয়া এই অভয়ারণ্যে ভারতীয় হাতির উল্লেখযোগ্য জনসংখ্যা আছে। এর নিকটতম রেল স্টেশন হলো টাটানগর, যা অভয়ারণ্যের প্রবেশপথ মাকুলকোচা ফরেস্ট নাকা থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। দলমা পাহাড়ের ঢালগুলো ফেব্রুয়ারি মার্চের সময়টা পলাশে পলাশে ভর্তি হয়ে থাকে, মনে হয় যেন পুরো বনটায় কেউ আগুন ছড়িয়ে দিয়েছে। আর এই পুরো পথটা জুড়েই নানান জানা অজানা গাছের মেলা। এখানে এসে জানলাম অভয়ারণ্যের দুটো অংশ আছে, একটা কমন জোন আর একটা কোর এরিয়া। নিজেদের গাড়ি নিয়ে গেলে শুধুমাত্র কমন জোনটাই ঘুরতে দেওয়া হবে, তাতে গাড়ি প্রতি ভাড়া লাগবে 600 টাকা। আর যদি বন বিভাগের জিপে করে যাই তাহলে গাড়ি প্রতি নেওয়া হবে 2800 টাকা, তাতে ম্যাক্সিমাম 10 জন করে উঠতে পারবে। এত দূর এসে কোর এরিয়াটা দেখবো না তা কি আর হয়, তাই আমরা একটা জিপেই রওনা দিলাম। সাথে আরো একটা পরিবার গেলে মাথা পিছু টাকাটা অনেক কম পড়তো, কিন্তু ওই সময় আর তেমন কম কি পাওয়া গেল না।
চলার পথে প্রথমেই দেখা হলো এখানকার পোষা হস্তিনী রজনীর সাথে। এই অভয়ারণ্যে হাতির পাশাপাশি ভারতীয় দৈত্যাকার কাঠবিড়ালি, স্লথ বিয়ার, বার্কিং ডিয়ার, বুনো শুকর, সজারু, মাউস হরিণ, প্যাঙ্গোলিন, মঙ্গুস সবই রয়েছে। কিন্তু দেখা পাওয়াটা কিন্তু সবই ভাগ্যের ব্যাপার। পাহাড়ের ঢাল বেয়ে উঠতে উঠতে শুনলাম গত বছর বর্ষায় নাকি এখানে একত্রে 30টা হাতি বেরিয়েছিল। আর তখন এই পাহাড় থেকে ওই পাহাড়ে স্থানীয় মানুষের যাতায়াতও বন্ধ হয়ে গিয়েছিল। এই যে দেখুন, এই পাঁচ সাইডে দেখুন কতটা গর্ত বুঝাচ্ছে না? 100 ফিটের হাতি থাকলে আপনি আরো দেখতে পাবেন। এরকম আমাদের তোমরা পাহাড়ে বহুত এরকম জায়গা আছে। অনেকটা পথ এসে হঠাৎ আমাদের গাইড দাদা গাড়ি থামালেন, বললেন আস্তে আস্তে নামুন, ওই যে ময়ূর দেখা গেছে। কিন্তু আমরা ওই শুনে এত উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ময়ূর বাবাজি ততক্ষণে ভোভা। আমরা আবার চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে চললাম। আমাদেরকে যেখানে নামিয়ে দেওয়া হলো পাহাড়ের দলমা পাহাড়ের অনেকটা উপরে, তারও অনেকটা উপরে হলো মন্দির। এই এতগুলো সিঁড়ি আছে এখান থেকে। তো এবার আমরা একটু উপরে যাচ্ছি, অনেক সিঁড়ি। বান্দর টান্দর আছে নাকি বলছিস? চল গুহার ভেতরে চিপটে দিচ্ছে আমাকে। ওঠ ওঠ। কিচ্ছু নেই, শ্বাস পাচ্ছে। ওই দিক দিয়ে ঘুরে পুরো দেখ, এই গুহা দিয়ে বেরিয়েছে। এই গুহা আমরা ঢুকবো, এই গুহা দিয়ে বেরিয়েছে। এই গুহা কিছু নেই। চল আর কিছু করার আওয়াজ হচ্ছে। চল না, বাবা बाबा बाबा 500 रुपया वहाँ देने আসা যায়। দলমা পাহাড়ের ওপরে যে শিব মন্দিরটা, সেটা সমতল থেকে 3000 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরের উচ্চতা থেকে ঘন বন, বন্য প্রাণী আর পাহাড়ের দৃশ্যগুলো অতুলনীয় সুন্দর লাগে। এই পাহাড়ে ট্রেকিং আর রক ক্লাইম্বিং দুটোই খুব সুন্দরভাবে করা যায়। কিন্তু আজ আমাদের ফেরার তাড়া থাকায় একদম ওপরের মন্দিরটা আর যাওয়া হবে না। পাহাড় থেকে নেমে ফিরতি পথে আমরা ঢুকলাম কোর এরিয়াতে। আশেপাশের জলাশয় আর জঙ্গল দেখে বোঝাই যাচ্ছিল এখানে বেশ কিছু প্রাণীর বাস আছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের চোখে বাদর ছাড়া আর কিছুই ধরা পড়ল না।
তবে এটা বুঝতে পেরেছিলাম এখানে যদি নিজেরা গাড়ি নিয়ে আসতাম তাহলে এই জঙ্গলে কতটা ম্যাপ দেখে চিনে ফিরতে পারতাম তার সন্দেহ আছে। আর ইনি হলেন আমাদের পুরো রাস্তার গাইড, যে কিনা গত 3 ঘন্টা ধরে আমাদেরকে এই জঙ্গলের মধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছেন। এটা ওটা অনেক গল্প হতে থাকলো ওনার সাথে। শেষে ওনার নাম জিজ্ঞেস করায় বললেন, নাম হচ্ছে গোবিন্দরা। গোবিন্দ। আমি এতদিন জানতাম যে হরিণ খুব ভীতু আর নিরীহ প্রাণী। এখানে এসে তো দেখি হরিণ হাট থেকে এসে খাবার খেয়ে যায়। আগে জানলে ওদের জন্য আরো কিছু পছন্দসই খাবার আনা যেত। ঠিক আছে, আবার পরের বার আনা যাবে। অবশেষে আমাদের জঙ্গল সফারি শেষ হলো। ওয়েবসাইটে লেখা ছিল থেকে গৌরী প্রায় 1.5 ঘন্টা বহু করে সন্ধ্যা 6টা। আমরা কিন্তু এখানে এসে দেখলাম দেওয়ালে 5:30 লেখক, তাই আমাদের আসার আগে বন্ধ হয়ে গিয়েছে এই গৌরীকুঞ্জ। টাটানগর রেলওয়ে স্টেশন থেকে ঢুকতে না পারলেও 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাড়ির এই গৌরীকুঞ্জ বা সরু রাস্তাগুলো যেন এখনো জীবন্ত, যেন তারা আজও অপু দুর্গার সাথে স্মৃতি বহন করে চলেছে। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যকের মতন আরো বিখ্যাত উপন্যাসের গল্পগুলো। সন্ধে বাজে 6:30 আর কলকাতা ঢুকতে আমাদের প্রায় বেজে যাবে রাত 12টা। তাই সেই সময়টুকুর জন্য এখন বিশ্রাম।